comments and visible. May I start? May I start? আজকের সাবজেক্টটা হচ্ছে ম্যাক্স মুলারের বই ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস। ম্যাক্স মুলারের বইয়ের থার্ড চ্যাপ্টার নিয়ে কিছু বলবো ভেবেছি। তার আগে এই বইটা নিয়ে বেশি কিছু বলার আগে আমার মনে হয় আপনারা ম্যাক্স মুলারের বইটা নিয়ে পরপর দুদিন বলেছি, আজও বলতে চলেছি, হয়তো বোর ফিল করছে, ইন্টারেস্ট পাচ্ছেন না। আমি এই জন্য একটা অন্যভাবে এর প্রয়োজনটা কোথায় আমি একটু ইন্ট্রোডাকশন দিই। আমি অডিবল? হ্যাজ নো কমেন্ট অ্যান্ড নো হ্যান্ডসেট ইন মাই হ্যান্ড। আমি বুঝতে পারছি না যে আমি অডিবল কিনা। প্রশ্ন হচ্ছে am I audible? No comment? Okay, comment may come after a period. Let me proceed. প্রশ্ন হচ্ছে ম্যাক্স মুলার কে আমি তো গুরুত্ব দিচ্ছি কেন, কোন অ্যাঙ্গেলে ম্যাক্স মুলারকে আমি গুরুত্ব দিচ্ছি, কোন অ্যাঙ্গেলে? ম্যাক্স মুলার কি ভারতপ্রেমী? ম্যাক্স মুলার কি ভারতপ্রেমী না ঐতিহাসিক না একজন প্রফেশনাল পণ্ডিত? Am I audible? Am I audible? No comment. Should I proceed or stop? Am I audible? No comment. Okay. Is Max Muller ঐতিহাসিক শুধু না প্রফেশনাল পণ্ডিত না ভারত প্রেমিক? এই জায়গাটাকে ক্লিয়ার হওয়া উচিত। এই জায়গাটা ক্লিয়ার হওয়ার আগে আমি বলব ম্যাক্স মুলার নিজেকে নিজের সম্বন্ধে কি বলেছে সেটা বলে তারপরে মহাকাল ম্যাক্স মুলার সম্বন্ধে কি বলেছেন এটা বলে তারপরে সময় পেলে একটু আলোচনা করবো অন দ্য থার্ড চ্যাপ্টার। ম্যাক্স মুলার বলেছেন আমি তো ঐতিহাসিক, আমার কাজ হচ্ছে ভালো দিকটাও দেখা, খারাপ দিকটাও দেখা। আমি ভারতবর্ষ থেকে যা কিছু পাবো, যা কিছু সংগ্রহ করব, যা আমাদের সাহায্য করবে, যা কিছু ভালো সেটা তো বলবোই। ভারতবর্ষের খারাপ দিক সম্বন্ধে আমি অন্ধ নই, ঐতিহাসিক হিসেবে আমাকে সেগুলো আমাকে বলতে হবে। তাহলে এবার আমি তো ঐতিহাসিক, কিন্তু ঐতিহাসিক কোথায় কাজ করে? উনি জন্মসূত্রে জার্মানি পড়াশুনো, জার্মানি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সংস্কৃত স্কলার। তারপর উনি গিয়েছেন, ওকে ব্রিটিশাররা নিয়ে গেছে ইংল্যান্ডে বেদের উপর কাজ করার জন্য, সংস্কৃত সাহিত্য কনভার্সন করতে টু ইংলিশ। ইংরেজরা তার আগে বুঝে গেছে, তার 100 বছর আগে বুঝে গেছে। স্যার উইলিয়াম জোনসের এসথেটিক সোসাইটি ক্যালকাটাতে কাজকর্মের থ্রু দিয়ে বুঝে গেছে ভারতবর্ষের সম্পদ লুকিয়ে আছে তার সাহিত্যে। সেগুলোকে আহরণ করলে ইংরেজদের লাভ, ইউরোপের লাভ। এবং সেই যুগে ইংরেজরা ম্যাক্স মুলারকে নিয়ে গেছে, সেই যুগে পার পেজ বেদের ট্রান্সলেশন টু ইংলিশ করার জন্য 2 থেকে 3 টাকা দেওয়া হতো। 2 থেকে 3 টাকা মানে বুঝতে পেরেছেন? 2 থেকে 3 টাকা মানে সেই যুগে 1 রুপি ওয়াজ ইকুয়াল টু 1 পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। এবং 1 রুপি
was equal to one gold coin. One gold coin means প্রায় 1 ভরি 10 গ্রাম। আজকের ভ্যালুয়েশনের দামটা প্রায় অ্যারাউন্ড 40 থেকে 50 হাজার টাকা। For each page, am I audible? Am I audible? Is there any, as there is no comment, I বুঝতে পারছি না কোনো কমেন্ট আসছে না, বুঝতে পারছি না। Let me see whether I am audible or not. Am I comment? Can I stop it now? সেই যুগে হ্যালো সেই যুগে অর্থাৎ যদি এই হয় তাহলে পার পেজ সেই যুগে 80,000 থেকে আজকের ভ্যালুয়েশনে 80,000 থেকে 1,20,000। হ্যালো অডিবল অডিবল? হ্যাঁ ভাস্কর বলছে অডিবল, ভাস্কর বলছে এম আই অডিবল? হ্যাঁ হ্যাঁ কোনো কমেন্ট লিখেছি বুঝতে পারছি না। let me continue. ওকে, আমার হ্যান্ডসেটটা তো খারাপ হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না কিছু। হ্যান্ডসেট তাহলে কন্টিনিউ করি। সেই যুগে 1 পেজ বেদ ইংলিশ কনভার্ট করে ম্যাক্স মুলারকে ব্রিটিশ দিতেছে আজকের ভ্যালুয়েশনে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। ক্লিয়ার? এবং আমি মহাকালের কথায় আসবো। ম্যাক্স মুলার ভারত প্রেমী নয়, যে অর্থে নিবেদিতা বা অ্যানি বেসেন্টরা ভারত প্রেমী। ভারত প্রেমী তারা ভারতবর্ষের তারা ভালোকেও নিয়েছে মন্দকেও নিয়েছে। ভারতের যে মন্দ তারা নিজের মতো করে নিয়েছে, তারা নিজেরা সনাতনী, তারা ভারতীয় হয়ে গেছে, ভারতের আত্মাকে নিজের মতো করে নিয়েছে, একদম তার দোষ গুণকে নিজের আপন করে নিয়েছে। সে নিয়ে ভারতবর্ষকে ভালোবেসেছে নিবেদিতা অ্যানি বেসেন্ট। সেই অর্থে ম্যাক্স মুলার ভারত প্রেমী নয়, তিনি পণ্ডিত, কোনো সন্দেহ নেই পণ্ডিত, হাই স্কলার, কিন্তু প্রফেশনাল, কোনো প্রফেশন। এই ফর দিস প্রফেশনের জন্য তাকে কিছু কম্প্রোমাইজও করতে হয়েছে। সে কোথায়? হয়তো তিনি বেদের যে ট্রান্সলেশন করার সময় ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয় বা সাবজেক্টটা বুঝতে হয়। এই দুটো গুণ থাকা সহজ নয়। এবং অনেকের অভিযোগ আছে যে বেদের যে গাম্ভীর্য, যে গভীরতা, যে মাধুর্য, সবটা উনি ট্রান্সলেশনে তুলে উঠতে পারেন। এটা হতে পারে তার ইচ্ছাকৃত বা প্রফেশনাল, বা ইচ্ছাকৃত বা প্রফেশনাল, বা কোনো উদ্দেশ্যে বা তিনি পারেন। এই তো এটা মানতে হবে। ম্যাক্স মুলারকে বঙ্কিমচন্দ্র তার কাজের প্রশংসা করে বলতেন মুখ্য মুলার, যে ম্যাক্স মুলার বেদকে ইউরোপিয়ান ভাষায় কনভার্ট করে পৃথিবীর সামনে নিয়ে এসে একটা আমাদের মুখ্যের কাজ করে দিয়েছে। ওই জন্য বঙ্কিমচন্দ্র বলতেন মুখ্য মুলার। আবার যখন স্বামীজি ইউরোপ ইংল্যান্ডে যখন হি ওয়েন্ট টু মিট ম্যাক্স মুলার কাজে এত 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 ভক্ত হয়ে পড়েছে। একটা কাজ তো করেছেন ম্যাক্স মুলার, বেদকে ইউরোপিয়ানদের কাছে পৌঁছে দেওয়া। এবং যখন স্বামীজি সাইক্লোনিক মং যখন বিদেশে ইউরোপে, যখন আমেরিকা ইউরোপে যখন বেদান্তের বাণী প্রচার করছে, সেই লাস্ট ডিকেড অফ দ্য 19th সেঞ্চুরি বাণী প্রচার করছে, অ্যাটলিস্ট বেদান্ত
Ved, to some extent, already translated volumes, ইউরোপ আমেরিকায় অ্যাভেলেবল। তাহলে ম্যাক্স মুলারের এই ট্রান্সলেশনগুলো স্বামীজির বেদান্ত প্রচারে কিছুটা সাহায্য করছে, এটা মানতেই। আবার বলি, হি ইজ এ প্রফেশনাল বাট হাই স্কলার। তিনি ঐতিহাসিক, ভারতপ্রেমী নাই বা হলেন, এটাই বা কম কি। এবং তার সেই লেখার মধ্যে অনেকগুলো ঐতিহাসিক সত্য আছে যে ইউরোপিয়ানরা, বিশেষত ব্রিটিশাররা ভারতবর্ষের মাথার উপরে এরিয়ান ইনভেশন তত্ত্ব বা আর্য আক্রমণ তত্ত্ব চাপিয়ে দেয়, তাদের সাম্রাজ্যের স্বার্থে ভারতবর্ষের যে ঐতিহাসিক দিকগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য অ্যাটলিস্ট ম্যাক্স মুলারের রাইটিংস, ম্যাক্স মুলার প্রত্যক্ষভাবে কোথাও এরিয়ান ইনভেশন তত্ত্বকে এর বিরুদ্ধে কথা বলেন, কন্টেন্টের মধ্যে, ভাষ্যর কন্টেন্টের মধ্যে যা আছে, যদি কেউ লাইন বাই লাইন পড়ে, পরিষ্কার যা লিখে দিয়ে গেছে ম্যাক্স মুলারের রাইটিংস দিয়ে এরিয়ান ইনভেশন তত্ত্ব বা আর্য আক্রমণ তত্ত্ব ভেঙে তছনছ করা যায়, শুধু ম্যাক্স মুলারকে দিয়ে। অন্য যদি কারোর সাহায্য নেওয়া হয়, ম্যাক্স মুলার দিয়েই আর্য আক্রমণ তত্ত্ব ধ্বংস করা যায়। প্রচুর তথ্য আছে, পরিষ্কার তো বলে দিয়ে গেছে যে তোমাদের সাহিত্যের, তোমাদের গ্রামার সাহিত্য তার প্রাচীনত্ব আর ভারতবর্ষের সাহিত্যের প্রাচীনত্ব দেখো কোনটা প্রাচীন। ইনডিরেক্টলি থেকে প্রশ্ন করেছে, বলো তো তোমাদের যে মাইথোলজি, তোমাদের যে লিজেন্ডস, তোমাদের যে পেবেলসগুলোর, সেইটা প্রাচীন? ভারতবর্ষের মাইথোলজি, বেদিক মাইথোলজি, পেবেলস, হ্যাঁ, স্টোরিগুলো কোনটা প্রাচীন? তোমরা কি মনে করো তোমাদের ওখান থেকে এইগুলো মাইগ্রেট করেছে, মুভ করেছে টুয়ার্ডস ভারতবর্ষ, না ভারতবর্ষ থেকে তোমাদের কাছে এসছে? ভালো করে দেখো। অর্থাৎ একদম ইনডিরেক্টলি হি হ্যাজ ডিস্ট্রয়েড বাই হিজ রাইটিংস, বাই হিজ স্পিচেস দ্য এরিয়ান ইনভেশন থিওরি। এটাই গুরুত্ব, এই জায়গাটা গুরুত্ব দিচ্ছি। আরেকটা জায়গা বলছি, আমি আজকে বেশিক্ষণ বলবো না। এবার আজকে আমি মহাকালের হ্যাঁ, মহাকাল জ্যান্ত ভূতের চোখ, জ্যান্ত ভূতের দেখার পরিধি অনেক অনেক। তো মারা গেলে তো নিজেই বলেছেন ভূতের চোখ অনেক কিছু দেখতে পায়। আমি তো জ্যান্ত ভূত, আমি তো ভূত, আমার চোখ, আমি অনেক কিছু দেখতে পাই। এবার আমি কয়েকটা জায়গা, আমি আজকে কিছু নেই, ম্যাক্স মুলার সম্বন্ধে মহাকাল অনেক কথা বলেছে, ছড়িয়ে ছিটিয়ে। মহাকাল কথন, যেমন ওই মোহাম্মদ ওয়াসের মধ্যেও আছে, মহাকাল কথনের মধ্যেও আছে, যতটুকু পাবলিশড হয়েছে। আমি শুধু পাবলিশড ভলিউম মহাকাল কথন প্রথম খণ্ডেই আমি সেখান থেকে এক পড়ে শোনাচ্ছি ম্যাক্স মুলার সম্বন্ধে মহাকাল কি বলেছে। কি সতর্ক, ওনার চোখে তো কিছু ধরা পড়ে না এমন হতে পারে না, সব কিছুই ধরা পড়ে। ম্যাক্স মুলার, আমি মহাকাল কথনের পেজ নাম্বার 49 থেকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। 49 ম্যাক্স মুলার, হ্যাঁ ম্যাক্স মুলার, পেজ 49। তিনি সনাতন হিন্দু ধর্মের গোড়া থেকে জানবার জন্য ওদেশে 30 বৎসর থাকাকালীন বেদ পড়েছেন, সারা জীবন রিসার্চ করেছেন। তিনি প্রমাণ করেন হিন্দু ধর্ম শুরু হয় নর্থ পোল থেকে। ঋগ্বেদে যে সকল গাছপালা ইত্যাদি ডেসক্রিপশনস আছে সেসব গাছপালার ফসিল নর্থ পোলে পাওয়া গেছে। হ্যাঁ সোহনবাবু, থ্যাংক ইউ। কঙ্কনা ভাস্বর। ম্যাক্স মুলার বলেছেন, ম্যাক্স মুলার আগে বলেছিলেন ঋগ্বেদের বয়স 12,000 BC, অর্থাৎ প্রায় 14,000 বছর আগে।
তিলক বললেন ৬,০০০ বেশি। তখন তিনি জেলে বসে এই সমস্ত লিখেছিলেন। এবার আরেকটা পেজ পড়ছি, পেজ নাম্বার 70। পরে কতগুলো কমেন্টস করবো। 70 ম্যাক্স মুলার বলেছেন ঋগ্বেদ অ্যাটলিস্ট ১২,০০০ বছর পূর্বে তিনিই প্রমাণ করেন হিন্দুরা পোলার রিজনে ছিলেন। তিনিই প্রমাণ করেছেন প্রলয়ের জন্য তারা চলে আসে। ম্যাক্স মুলারকে বেদ পড়েন এক বৈদ্য। তিনি ৩০ বছর বেদ পড়েছিলেন। লাইফ অ্যান্ড লেটার্স অফ ম্যাক্স মুলার, তার বেদ পড়ার আসল উদ্দেশ্য কি সেটা তার স্ত্রীকে লিখিত চিঠিতে পাওয়া যায়। তিনি স্ত্রীকে লিখেছিলেন, এই ঋগ্বেদ হলো ইন্ডিয়ার হিন্দু বৃক্ষের জীবনের শেকড়। তিনি স্ত্রীকে লিখেছিলেন, এই ঋগ্বেদ হলো ইন্ডিয়ার হিন্দু বৃক্ষের জীবনের শেকড়। হিন্দুরা এই শেকড় থেকেই সাবস্ট্যান্স পায়। এজন্য আমার একমাত্র কাজ এই শেকড়কে খুলে দেওয়া, কারণ শেকড়কে খুলে দেওয়া হলে হোল হিন্দু গাছই শেষ হয়ে যাবে। I feel sure that by uprooting the particular tree, whole Hindu will be uprooted. এই একটি ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব না, ঈশ্বর বললেও না। মহাকাল ম্যাককলের সম্বন্ধেও কিন্তু কথাগুলো বলেছেন। ম্যাককলের যে ডিজাইন ভারতবর্ষের মন থেকে সংস্কৃত শিক্ষাকে ভুলিয়ে দেওয়া, তাদের রুটটাকে কেটে ফেলা, সেটাতেও মহাকাল বলেছে। এবার আসছে আমি পেজ 71। হ্যাঁ, একটা 85 থেকে একটু পড়ে আমি তারপরে আমি ম্যাক্স মুলারের বইয়ে চলে যাব। 85। হ্যাঁ, এবার দুঃখ করে বলছে, প্রথমে ম্যাক্স মুলার লিখেছিলেন ১২,০০০ বছর আগে, আগের লেখা বেদ ১২,০০০ বছর আগের লেখা। পরে দেশে গিয়ে লিখলেন ১২০০ বছর। কথা আছে অনেক কিছু। অর্থাৎ ফর প্রফেশনাল ইন্টারেস্ট, তার প্রফেশনাল ইন্টারেস্টকে সেভ করার জন্য তিনি কম্প্রোমাইজ করলেন। এক জায়গায় মহাকাল দুঃখ করে বলেছেন, ইতিহাসের কিছু ফ্যাক্টস নিয়ে প্রফেসর আর.সি. মজুমদারও কম্প্রোমাইজ করেছেন। তিনি ভারতের কিছু সত্য প্রথমে অ্যাপ্রুভ করেছিলেন, পরবর্তীকালে উনি রিট্রেস করেন, ল্যাঙ্গুয়েজটা উনি রিট্রেস করেন, উনি সমর্থনটা উইথড্র করে দেন। এমনও হতে পারে প্রফেসর আর.সি. মজুমদার প্রফেশনাল ইন্টারেস্ট, তাকে অন দ্য সিচুয়েশন কম্পালশন সেটা উইথড্র করতে হয়েছিল। মহাকালের চোখে সবই ধরা পড়ে। আর প্রফেসর আর.সি. মজুমদারের সঙ্গে নেতাজির সুভাষচন্দ্র মানে মহাকালের পূর্বাশ্রমে গভীর সম্পর্ক। আর সব সত্য, সব কথা, সব প্রেক্ষাপটে বলা যায় না, তাই তখন তিনি হয়তো বলেন, পরে সেটা বললেন। এবার আসছি আমি আর বেশিক্ষণ বলবো না আজকে। আমি অনলাইন হয়ে গেছে, কালকে পরশু হয়তো বলতে পারবো না, একটু বলে আমি চলে যাব। আমি পরে কতগুলো জিনিস আমি ওয়েট করছি আপনাদের শোনাবো। ভারতবর্ষের সভ্যতা যেমন ১,৫০০ বছর আগে গোটা সাউথ ইস্ট এশিয়াকে সমৃদ্ধ করেছিল, ঠিক তারও বহু হাজার বছর আগে ভারতের সভ্যতায় সেন্ট্রাল ইউরোপ, পারস্য, ওয়েস্ট এশিয়া, ইজিপ্ট, ইভেন আমেরিকা, মধ্য আমেরিকাকে সমৃদ্ধ করছে। এটা নিয়ে কিছু আমি এবং
সেই তথ্যগুলো আপনার সামনে পরে একদিন তুলে ধরবো। আমি এবার একটা জায়গা থেকে বোধহয় এইখানটা থেকে কালকে আমি বোধহয় এবার এইখানটা থেকে একটু একটু পড়ে শোনাই। উইলিয়াম জোনসের কাজগুলো হচ্ছে 1783 এই সময়ে 83। আর ম্যাককোলে কাজগুলো করলো 1835। আর এখানে ম্যাক্সমূলারের কাজগুলো হচ্ছে কি বললাম, উইলিয়াম জোনসের কাজ 1783। উনি কিন্তু ইউরোপিয়ানবাসী বা ইংল্যান্ডবাসীর চোখটা খুলে দিয়েছিলেন। উইলিয়াম জোনসের কাজকর্ম এবং তার টিমের কাজকর্ম একদম চোখ খুলে দিয়েছিল ভারতবর্ষে কত সম্পদ আছে, কত জ্ঞান ভাণ্ডার আছে। আর ম্যাককোলে এটা জানার পরে এটা বুঝে গেল যে ভারতবর্ষের সংস্কৃতিকে যদি ধ্বংস না করা যায় তাহলে ভারতবর্ষকে রুল করা যাবে না। তাই তার এডুকেশন সিস্টেমসে ইন্ট্রোডিউস করে 1835, যেটা এখনও আমরা ব্লাইন্ডলি ফলো করে চলেছি অ্যাজ স্লেভস। আর ম্যাক্সমূলারের কাজ হচ্ছে তারও পরে 1882-তে। এবং উনি যেখানে বারে বারে, কারণ ওনার এই লেকচার সিরিজটা হচ্ছে ফর দ্য ICS অফিসার্স উইল কাম টু ইন্ডিয়া টু হেল্প দ্য রুল অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই তো তাদের ট্রেনিংয়ের জন্য। এবং কেন উনি ICS অফিসারদের নিয়ে কথাগুলো বারে বারে বলছে, তোমরা যে সংস্কৃত পড়ো, শেখো, ওদের জ্ঞানের ভাণ্ডারটা যা আছে দেখো। বেসিক্যালি তুমি ওই ভাণ্ডারটা তুলে নিয়ে এসে ইংল্যান্ড ইউরোপে দাও, হচ্ছে মেন টার্গেট। এবার বলছি ম্যাক্সমূলার, এবার আমি লেখার মধ্যে আসি। ম্যাক্সমূলার বলছে গত 100 বছর ধরে ব্রিটিশের শাসন ভারতবর্ষের সংস্কৃতকে মৃত ভাষায় কনভার্ট করেছে। লেকিন সংস্কৃত হ্যাজ ceased to be a motive power in India and that it can teach us nothing. এবং এটাই শেখাচ্ছে ইংরেজরা ভারতবর্ষে যে সংস্কৃত থেকে কিছু শিক্ষা করার নেই। এবার দেখো, প্রায় বেদের যুগের পরে 3000 বছর ধরে ভারতবর্ষ সংস্কৃত লেখা চলছে। পৃথিবীতে চীন ছাড়া কোনো দেশে এত দীর্ঘকাল কোনো ভাষায় এত সম্পদ লেখা। ভারত সরকার এই সংস্কৃত যত পুঁথিগুলো আছে এগুলো ক্যাটালগ করার জন্য ইংল্যান্ড থেকে সংস্কৃত স্কলার এবং ভারতবর্ষ থেকে সংস্কৃত স্কলার রিক্রুট করে সেই ম্যানুস্ক্রিপ্টগুলোকে ক্যাটালগিং করছে। এবং অলরেডি 10,000 ভলিউমস ক্যাটালগ হয়ে গেছে। সেগুলো সব ইংল্যান্ডে তুলে আনা হচ্ছে। এক জায়গায় মহাকাল বলেছেন, দেখবেন এক জায়গায় বলেছেন, তোমাদের দেশে যখন ইউরোপ আমেরিকা থেকে সব স্কলাররা যায়, ওরা পুরনো বইয়ের দোকানে খুঁজে খুঁজে বেড়ায়। যে কোনো একটা পুরনো সংস্কৃতের পুঁথি যদি পায়, ওরা বহু দামে যে কোনো মূল্যে কিনে তুলে নিয়ে আসে। ওরা জানে এর কি মূল্য। এখানে ক্লাসিফাইড সেক্রেট রুমে এগুলো সিলড হয়ে থাকছে এবং সেখানে বড় বড় স্কলাররা এনগেজড আছে সেই সংস্কৃত ভাণ্ডারের মধ্যে। কি জ্ঞান ভাণ্ডার লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে দেখবার জন্যে মহাকালের কথা বলতে গেছে। বলছেন এই যে 10,000 ভলিউমস অলরেডি ক্যাটালগড হয়ে গেছে, এই যে সম্পদের পরিমাণটা, এটা তোমরা যাদেরকে বলো তোমাদের পিতৃপুরুষ, তোমাদের জ্ঞান ভাণ্ডারের উৎস গ্রিস এবং রোম, ল্যাটিন এবং গ্রিক ভাষা, যে দুটো ভাষায় দুটো দেশে যত সম্পদ আহরিত হয়েছে তাদের যোগফলের থেকেও বেশি, যেটা অলরেডি ভারতবর্ষে হয়ে গেছে। আর একটা জায়গায় বলছে, তোমরা যদি হিমালয়ের বিরাটত্ব দেখতে চাও
তোমাকে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপতে হবে। তুমি যদি ভারতকে মাপতে চাও, ভারতকে বুঝতে চাও, তাহলে বেদের কবিদের উপনিষদ, বেদের কবিদের উপনিষদ এবং ঋষিদের বেদান্ত ও সাংখ্য দর্শনের রচয়িতাদের সৃষ্টিগুলি অনুধাবন করতে হবে। তুমি যদি ভারতকে বুঝতে চাও, যদি হিমালয়কে বুঝতে চাও, এভারেস্টকে বুঝতে হবে। যদি ভারতকে মাপতে চাও, তোমাদের বেদের কবিদের উপনিষদ, ঋষিদের বেদান্ত এবং সাংখ্য দর্শনের রচয়িতাদের সৃষ্টিগুলি অনুধাবন করতে হবে। সংস্কৃত হলো ভারতের সাহিত্যের নবজাগরণের সময়কার ভাষা। ভাস্বর উনি কি বলছেন, যে বেদের যুগের শেষে একদম একটু ঘুমিয়ে পড়ছে, সব কিছু রিস্ট্রাকচার করে এবং বেদের ভাষাকে সংস্কার করেই তো সংস্কৃত তৈরি হলো, এবং সেই ভাষার মধ্যে সমস্ত সম্পদটাকে আবার রিরাইট করে রাখা হলো। উনি স্বীকার করছেন, উনি বলছেন হ্যাঁ, সংস্কৃত ভারতবর্ষের জনগণের সবার ভাষা ছাড়া কথ্য ভাষা ছিল না, এটা শিক্ষিত লোকের ভাষাই ছিল। ভাই ক্লাসিক্যাল ইংলিশ, উনি বলছেন ক্লাসিক্যাল ইংলিশ তোমার ইংল্যান্ডের কজন বলে, কজন বোঝে, ঠিক তেমনি সংস্কৃত সভ্য মানুষের ভাষা, শিক্ষিত লোকের ভাষা, জনগণের ভাষা মানছি। তাহলে তোমরা কেন ইংরেজি, তোমরা ইংল্যান্ডের লোকেরা, তোমরা তো জানো আজ তোমাদের ইউরোপে ইংল্যান্ডে ল্যাটিন ভাষা মৃত, তোমরা কেন ল্যাটিন ভাষা পড়া, তোমরা কেন ইংল্যান্ডে গ্রিস ভাষা পড়া, মৃত ভাষা পড়াও কেন? কারণ তোমরা জানো ওগুলো পড়লে তোমাদের উপকার হবে। ঠিক তেমনি সংস্কৃত ভাষা ভারতবর্ষের এই মুহূর্তে কথ্য ভাষা নয়, তার গুরুত্ব আছে এইখানে, এরকম সম্পদ লুকিয়ে আছে। ভারত তেমনি সংস্কৃতির জনগণের ভাষা না হলেও এই সাহিত্য ভারতের নবজাগরণের ভাষা এবং এটা শিক্ষিত মানুষের ভাষা। এর আসছে বলছে তোমাদের ওই যে উনি এরিয়ান ইনভেশন থিওরি কথাটা ডিরেক্টলি আনছেন, উনি তখনও বোধ হয় এই এরিয়ান ইনভেশন থিওরি বা এরিয়ান ইনভেশনের কথাগুলো এরকম পপুলারলি কয়েন্ড হয়নি। উনি বলছেন যে ইনভেশন বাই দ্য নর্দার্ন ট্রাইবস, এই কথাটা তোমরা যে বলছো যে ইনভেশন অফ দ্য নর্দার্ন ট্রাইবস, আর্য আক্রমণ, আর্য আক্রমণ তো হয়েছে তোমাদের কথা অনুযায়ী 1st সেঞ্চুরি BC থেকে 3rd সেঞ্চুরি AD, এই তো সময়। এবার তোমাদের কথা যদি ধরে নিই যে এই আর্যরাই ভারতবর্ষে প্রবেশ করে, যারা নোম্যাডস বলছো, যারা ঘোড়ায় চড়ে ভারতবর্ষে প্রবেশ করলো, আক্রমণ করলো, জয় করলো এবং ইন্ডিয়াকে নাকি শিক্ষিত করলো, তাই যদি হয় তো এই পুঁথিগুলো তোমরা যেটা দাবি করছো তারা সেন্ট্রাল ইউরোপ থেকে এসছে কি পারস্য থেকে এসছে, তাহলে সেই পুঁথিগুলো সেখানে কেন পাওয়া গেল? যদি ওরা ভারতবর্ষে সত্যি এই ভাষা নিয়ে প্রবেশ করে, সংস্কৃত নিয়ে প্রবেশ করে, তাহলে সেই জিনিসগুলো তোমাদের দাবি করছো যেটা আর্যদের অরিজিন সেন্ট্রাল ইউরোপ বা পারস্য, তাহলে সেখানে এগুলো নেই কেন? আর ভারতবর্ষে যে অ্যাভেলেবেল যে সংস্কৃতের সম্পদ, যে বেদের সম্পদ, সেটা কি করে এই 1st সেঞ্চুরি BC-র বহু আগে হয়? কে বেশি প্রাচীন? তাহলে তোমাদের কাছ থেকে ভারতবর্ষ ঋণ করেছে, না উল্টোটা সত্য যে ভারতের কাছ থেকে তোমরা সবাই ঋণ করেছো? তারপরে অনেক চ্যাপ্টার্স আছে, যেটা হচ্ছে যে আগের মানে সংস্কৃত থেকে পালির কনভার্সনস, তারপরে আগের সমস্ত আগের সূত্রগুলো সব গদ্যে লেখা, গাঁথাগুলো পদ্যে লেখা। আর তার আগে বেদান্ত চ্যাপ্টার বলতে গিয়ে, বেদ চ্যাপ্টার বলতে উনি বলেছেন এটা শ্রুতির যুগ ছিল, যখন ভলিউমস আফটার ভলিউমস লোকে কানে শুনে মনের মধ্যেই মরমে গেঁথে রাখে, তারা সেগুলো আবৃত্তি করে। উনি একটা জায়গায় বলছে আমি আমার ইংল্যান্ডের ক্লাসে আমি এমন সব ছেলেকে দেখেছি যারা সংস্কৃতের বড় বড় চ্যাপ্টার্স যারা শুনে শুনে মুখস্থ করতো
এবং শুনে শুনে বলতে পারতো। ইভিন সেইগুলো শোনার পরে যখন টেক্সট ভলিউমসগুলো পড়তো তখন তারা বলে দিতে পারতো যে এখানে ভুল আছে, লেখার মধ্যে, প্রিন্টের মধ্যে ভুল আছে। তারা সবাই শ্রুতিধর এইভাবে। এবার আমি কতগুলো কথা রিপিট হচ্ছে হয়তো। আমি ছোট ছোট বোর্ড বলে আজকে শীঘ্রই শেষ করব। মানব সভ্যতার বিবর্তনে মানুষের চিন্তার আদি কথাগুলো একমাত্র আছে ভারতে, গ্রিস বা রোমে নেই। এদের দেখা মেলে এবং এই যে এর কিছু কিছু রেমনেন্টস আছে এশিয়াতে, আফ্রিকাতে, পলিনেশিয়াতে এবং ইউরোপ বা আমেরিকাতে নেই কেন বলছে। এবার উনি আসছেন সেই যে বেদের যে গান, সামগান, বেদের যে গানে তার যে অরিজিনটা উনি বলছেন যে মানুষ যখন বিবর্তনের প্রথম দুপায়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল, তারা চারধারে প্রকৃতিকে অনেক বেশি করে দেখতে পেল, হরাইজনটা অনেক বেড়ে গেল। তারা প্রথম গান গাইল, দুপায়ের উপর দাঁড়িয়ে প্রথম যে গানগুলো গাইল সেইগুলোই বেদের সঙ্গীত। মানুষের বিবর্তনে সেইগুলোই হচ্ছে প্রথম বেদের সঙ্গীত। বেদ হচ্ছে সঙ্গীত। আর্য মনুষ্যত্বের কথা পড়াশুনো করলে বেদের থেকে পুরনো কিছুই নেই, আর একটা জিনিস ইম্পর্টেন্ট বলছে, দেখো ভারতবর্ষে ওরা সূর্যকেও পুজো করে, চন্দ্রকেও পুজো করে, কিন্তু ওরা মাস গণনা করে, দিন গণনা করে চন্দ্রমাস। ওদের উইকস, মান্থস, ওরা চাঁদের সঙ্গে পৃথিবীর যে বিবর্তনের যে আবর্তনের যে রিলেশনস সেটা দেখেই ওরা ফলো করে। সপ্তাহের দিনগুলোর নাম, প্রতি সপ্তাহ, মাস, দে ফলো চন্দ্রমাস, দে ফলো চন্দ্রদিন, দে ফলো দ্য লুনার ফেনোমেনা। ওদের মেষ পালন থেকে আরম্ভ করে যে চাষবাস, তার যে হিসেব নিকেশ করে, ওরা যে এগুলো লেখে, পাঁজিগুলো করে, কখন বৃষ্টি আসবে, কখন বন্যা আসবে, কখন কালবৈশাখী আসবে, কখন চাষের সিজন, এইগুলো সব ওরা আগে থেকে অ্যাসেস করে চন্দ্রমাস দেখে, চাঁদের কলা দেখে। এই যে জিনিসটা, এটা থেকে সবাই এটাকে ফলো করে। আর পবিত্র গানগুলো এই যে বেদিক যুগে ভারতবর্ষের এই যে পবিত্র গানগুলো, এই যে অনুষ্ঠানগুলো, এইগুলো ভালো করে দেখো। এগুলো তুমি ব্যাবিলনেও পাবে, তুমি ইজিপ্টেও পাবে। দেখো ভালো করে ইতিহাসগুলো, কোথায় সে সব থেকে প্রাচীন। আমি কটা জায়গা বলে চলবে। একটা জায়গায় উনি বোল্ডলি বলছেন, ঋগ্বেদের আদি সঙ্গীতে বাইরের কোনো দেশের কোনো কিছুরই কোনো প্রভাব নেই। ঋগ্বেদের আদি সঙ্গীতে বাইরের কোনো প্রভাব নেই। ভাস্বর পরিষ্কার, বোল্ড। তাহলে ঋগ্বেদের আদি সঙ্গীতে যদি বাইরের কোনো প্রভাব না থেকে সেটাই আদি। সেটা যদি আদি হয়, তাহলে হাউ দ্য এরিয়ান ইনভেশন থিওরি স্ট্যান্ডস। তাহলে আর্যরা ভারতবর্ষে বাইরের থেকে এসে, কেউ বলছে নাকি সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল ইউরোপ থেকে এসছে, কেউ বলছে আসছে ফ্রম পার্সিয়া। তাই যদি হয়, তাহলে ভারতবর্ষের এই যে বেদ, এর যে প্রাচীনত্ব, এত
এত প্রাচীন, বলছি এই সঙ্গীতের যে কম্পোজিশন যদি ভালো করে স্টাডি করো, কম্পারেটিভ স্টাডি, এদের সঙ্গীত এখানকার ভারতবর্ষের এই ঋগ্বেদের আদি সঙ্গীতের এর কম্পোজিশন, তুমি ব্যাবিলন, মিশর, এই সমস্ত কিছু ভালো করে কম্পেয়ার করো। প্রাচীনত্ব কোথায়? ঋগ্বেদে, যেটা ভারতবর্ষেই পাওয়া যায়। তাহলে ভারতবর্ষই হচ্ছে এই, ইনডিরেক্টলি কিন্তু বলে দিলেন ভারতবর্ষেই এই সব কিছুর উৎস। তোমরা যেটা বলো এরিয়ান ইনভেশন থিওরি, তোমাদের আমার মত, উনি কোথাও পরিষ্কার বলেনি, এক ঘুরিয়ে ফিরিয়ে বলে দিয়েই গেছেন। তোমরা যে দাবি করো যে ভারতবর্ষ তোমাদের কাছ থেকে নিয়েছে এই সমস্ত, না, তোমাদের ভুল কথা। সত্যি হলো ভারতবর্ষ থেকেই তোমরা পেয়েছো, তোমরা ভারতের কাছে নিয়ে। আমি এবার শেষ করব, আমি আর চ্যাপ্টার 5-এ যাব না। আমি আমি হয়তো আর এটা নিয়ে আমি ইংরেজিটা পড়ছি না, আমি না একটু ইংরেজি পড়ি, কারণ তাহলে তোমাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে না। As it stands before now, and as it stands before us now, so it has grown up, protected by the mountain ramparts in the north, the Indus and the desert in the west, the Indus, or what is called the sea, in the south, and the Ganges in the east. The sea in the south, the Ganges in the east. It presents us with a homegrown poetry, a homegrown religion, and history has preserved to us at least this one relic in order to teach us what the human mind can achieve if left to itself, surrounded by the scenery and by conditions of life that might have made man's life on earth a paradise. If man did not possess the strange art of turning even a paradise into a piece of misery. প্রাচীন বেদ, ধর্মকর্ম, সাহিত্য, কোথাও বিদেশি প্রভাব নেই। উত্তরে পর্বতশ্রেণী, পশ্চিমে সিন্ধু মরুভূমি, দক্ষিণে সমুদ্র, পূর্বে গঙ্গা, এই সুরক্ষিত স্থানে বেদ সৃষ্টি এবং উন্নতি। বেদের গান, ধর্ম সবই নিজের ঘরেই তৈরি, এতে বাইরের কোনো প্রভাব নেই। আমি শেষ করি আজকে। অঙ্কনা, সৌরভবাবু, ভাস্বর, তোমার দেওয়া বই পড়ছি আমি। ভাস্বর, তোমার দেওয়া বই পড়ছি, সবাইকে পড়ে শোনালাম। এই বইটা পরে অন্য চ্যাপ্টার পেলে, সময় পেলে আবার একদিন ডিসকাস করবো, কিন্তু আমি এখন ভাবছি পরেরগুলো আমি এখন ভারতের সভ্যতা কিভাবে সাউথ ইস্ট এশিয়াকে একদিন ধন্য করেছিল, উজ্জ্বল করেছিল, কীভাবে সেন্ট্রাল ইউরোপ, ওয়েস্ট এশিয়া, নর্থ আফ্রিকা, সেন্ট্রাল আমেরিকাতে পৌঁছে গিয়েছিল, আমি এ নিয়ে একদম কিছু সেটা বলতে কয়েকদিন সময় লাগবে। আমাদের চোখ খোলা উচিত, আমাদের ঘুম ভাঙা উচিত, আমাদের ঘুম ভাঙা উচিত, আমাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে যাওয়া উচিত। যে কোনো নেশন তখনই তৈরি হয় যার আত্মসম্মান বোধ, যার পিতৃপুরুষের পরিচয়ে সে গর্বিত হয়। এটা হতে হবে, এটা বেসিক। গুহাকে বলেছিলাম একটা রাষ্ট্রের জাগরণ, উন্নতি, তার কত পার্থিব সম্পদ আছে, কত মাইন্ডস আছে, এটা নির্ভর করে, সব থেকে নির্ভর করে তার মানসিক স্ট্রেংথ, তার স্পিরিচুয়াল স্ট্রেংথ। সেই স্ট্রেংথটা যেদিন এদেশ পাবে, এদেশ আরও দ্রুত গতিতে অনেকটাই এগোচ্ছে। গত 70 বছর এই সুকুমাকু পঙ্গুদের পাল্লায় পড়ে অনেকটা ঘুমিয়েছিল, অনেকটা জেগেছে। তার স্পিড জাগরণের এবং তার মার্চিং ফরওয়ার্ড অনেকটা দ্রুত হচ্ছে, আরও দ্রুত স্পিরিটটাকে জাগাতে হবে। উদাহরণ দিয়েছিলাম কীভাবে জাপান, কীভাবে ইসরায়েল, কীভাবে জার্মানরা জেগে আছে।
কীভাবে পৃথিবীকে কীভাবে পাওয়ার সেন্টার হয়ে আছে, ওইটুকু ছোট ছোট দেশ, কোথায় তার কতটুকু সম্পদ, কোথায় তার লোক সংখ্যা, সে কীভাবে ওইটুকু ছোট ছোট ইউনিট। আর তুমি সিঙ্গাপুর দেখো, কোথায় ওইটুকু দেশের সম্পদ, ইন্টেলেকচুয়াল সম্পদ, ফিনান্স, মিলিটারি মাইট, তার ইন্টেলিজেন্স, তার ইন্ডাস্ট্রি, তার টেকনোলজি কোথায় পৌঁছেছে, তার স্পিরিচুয়ালি স্ট্রং। আমি রাখি আজকে, শুভরাত্রি। দীপঙ্কর, পশ্চিমবঙ্গ তো টিএমসি পার্টি দ্বারা ধ্বংস হচ্ছে। হ্যাঁ জানি, এটা জানি বাবা, এটা জানি 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 এটা জানি। তার কারণ অনেক আছে, এটা নিয়ে পরে আমি ডিসকাস করবো। শুধু পশ্চিমবঙ্গ তো ভারত নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য। পশ্চিমবঙ্গের বাইরেও অনেকগুলো রাজ্য আছে, তাদের মার্চিং সংখ্যা দেখুন, তাদের অগ্রগতি দেখুন, এবং এ থেকে পশ্চিমবাংলা পিছিয়ে যাবে। একদম চোখের সামনে বলছি আমি, এই বাংলার, পশ্চিমবাংলার একদম বাঁয়ে পশ্চিমে উড়িষ্যায়, জাস্ট উত্তরে আসাম, হাউ দে আর প্রোগ্রেসিভ। একদিন এই রাহুমুক্তি হবেই, হবেই, হতে হবে, এবং সেটা হবে। শুভরাত্রি, শুভরাত্রি।